আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আপনারা যারা টিভিএস রেইডার 125 সিসির বাইকটি কিনে যাচ্ছেন অথবা কিনবেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এ টু জেড সম্পূর্ণ বিষয়গুলো আমি তুলে ধরবো, ভালো খারাপ দিক সম্পূর্ণ বিষয়গুলো তুলে ধরবো। সেজন্য আমি মোবাইলে নোট করে নিয়ে আসছি, যাতে একটা বিষয় বাদ পড়ে না যায়। সেজন্য আমি বিস্তারিত খুলে বলবো। আপনারা যারা টিভিএস রেইডার বাইক কিনবেন, তারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি আপনাদের এই বাইকটি নিয়ে আর একটা প্রশ্নও থাকবে না, একদম ক্লিয়ারলি পানির মতো বুঝতে পারবেন। তাই আর দেরি করছি না, আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা বাইকের ভালো এবং মন্দর দিক। চলুন শুরু করি। আপনারা জানেন টিভিএস রেইডার 125 সিসির বাইকটি প্রথমে মার্চের 6 তারিখে 2022 সালে এই বাইকটি লঞ্চ করা হয় বাংলাদেশে। তখন এই বাইকটি খুবই জনপ্রিয়তা অর্জন করে এবং আলোড়ন সৃষ্টি করে। কারণ হচ্ছে কিছু কারণ আছে। এই বাইকটি হচ্ছে সর্বপ্রথম এই বাইকটির লুকসটি এতটা সুন্দর, মানে এটা বলা বাহুল্য, এটা বোঝানো যাবে না। 125 সিসির মধ্যে এত ভালো একটা লুকস দিছে, যা অন্য 125 সিসি সেগমেন্টের মধ্যে এত ভালো লুকস দেয় নাই। এটা হচ্ছে একটি ভালো কারণ। তো আমি ভালো কারণ দিয়ে, আসলে ভালো গুণ দিয়ে শুরু করছি। আমি শেষের দিকে খারাপ গুণগুলো দেখাবো। একটা বাইকের ভালো গুণ এবং খারাপ গুণ সব মিলেই কিন্তু একটি বাইক হয়। আপনাদের যদি প্রথমে বাইকের মিটারটা দেখাই, দেখো একটু মিটারটা দেখতে পাচ্ছেন। 125 সিসি সেগমেন্টের মধ্যে এত আকর্ষণীয় একটি মিটার, এটা অন্য 125 সিসি সেগমেন্টের করে নাই। এখন হয়তো নতুন করে হিরো কোম্পানির একটা এক্সট্রিম বের করছে 125 সিসির মধ্যে, ওইটাও মিটারটা ভালো। কিন্তু এটা যখন 2022 সালে লঞ্চ করা হয়, এটা অনেক আকর্ষণীয়ভাবে এটা বের করা হয়। যদি বাইকের মিটার ফিচারগুলো একটু দেখানোর চেষ্টা করি। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ডিজিটাল ওডোমিটার দেওয়া আছে, ডিজিটাল ট্রিপ মিটার দেওয়া আছে, গিয়ার ইন্ডিকেটর দেওয়া আছে, তারপরে ডিজিটাল আরপিএম মিটার, ঘড়ির টাইম। সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে ঘড়ির টাইমটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সবসময় ভালোভাবে অ্যাকুরেটলি কাজ করে। ঠিক আছে, এই হচ্ছে মিটারের ফিচারটা গেল। এরপরে যদি আপনাদের দেখাই, এই যে আইটাচ সিস্টেমটা, এটা হচ্ছে বাইকের যে সেলফের যে স্টার্টটা, এই যে আইটাচ, এটা হচ্ছে আইটাচ মেথড ব্যবহার করা হয়েছে। এটা কোনো সেলফ নয়, জাস্ট আপনি একটা টোকা দিবেন, বাইকটা স্টার্ট হয়ে যাবে। বাইকটা আমি আগে নিউট্রালে করে নিই, নিউট্রালে করে নিলাম। দেখতে পাচ্ছেন আমি জাস্ট একটা টোকা দিব বাইকটা। ঠিক আছে, এই দেখছেন বাইকটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, আমি জাস্ট একটা টোকা দিছি। বাইকের যদি আপনাদের সাউন্ডটা দেখানোর চেষ্টা করি, একটু এদিকে আসো, সাউন্ডটা একটু দেখাও। দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টের সাউন্ডটা এতটাই স্মুথ, এতটাই ক্লিয়ার, মনে হবে যে আপনি 150 সিসির একটি বাইক স্টার্ট দিচ্ছেন। যারা 150 সিসি বাইক রাইড করেন, তারা জানেন যে 150 সিসির মতোই এটা কিন্তু একদম ক্লিয়ার সাউন্ডটা। পরে দেখতে পাচ্ছেন আপনারা যে বাইকের হ্যান্ডেলবার কিন্তু অনেক ভালোভাবে আকর্ষণীয়ভাবে করা হয়েছে, যাতে এই বাইকটার সাথে যায়। এরপর যদি বলি সুইচ কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো, খারাপ না, অনেক ভালো অন্য বাইকের তুলনায়। আমি আরও অনেক বাইক রাইড করেছি, ওই তুলনায় কিন্তু আমি দেখেছি সুইচ কোয়ালিটি অনেক ভালো। এরপর যদি বলি বাইকের বাইকটি রেডি পিক আপ আপনাদের সম্বন্ধে বলি। বাইকটি রেডি পিক আপ মানে এতটাই হাই করা হয়েছে, বা 11.5 টর্ক পাওয়ার দেওয়া হয়েছে, এজন্য রেডি পিক আপের জন্য অনেক ভালো। যারা 150 সিসির বাইক চালায়, তারা এই বাইকটি চালালে বুঝতেই পারবে না কোনোভাবে যে এই বাইকটি 125 সিসির। এতটা টর্ক পাওয়ার ভালো, সব কিছু দিয়ে আমি মনে করি রেডি পিক আপের জন্য অনেক ভালো একটি বাইক। ঠিক আছে, আরেকটি কারণ হচ্ছে এই বাইকটির গিয়ার। এখানে দেখাও, এখানে 5টি গিয়ার ব্যবহার করা হয়েছে। অন্য 125 সিসি সেগমেন্টের বাইক কিন্তু আপনার 4টি গিয়ার ব্যবহার করা হয়। এইখানে কিন্তু টোটালি কিন্তু 5টা গিয়ার ব্যবহার করা হয়েছে। 5টা গিয়ার থাকার কারণে আপনাকে কোনোভাবে বুঝতেই দেবে না যে এটা 125 সিসির একটি বাইক। এর পাশাপাশি আপনার এটাতে সিবিএস ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে পায়ের ব্রেকটা দেখাও। এই যে পায়ের ব্রেকটা যদি আপনি চাপ দেন, তাহলে সামনে এবং পিছনে দুইটাই কিন্তু একসাথে কাজ করবে। সামনে 40% এবং পিছনে 60% কাজ করবে। এটা থাকার কারণে মানে কন্ট্রোল করতে একটু সুবিধা হয়। 125 সিসির মধ্যে এটা কিন্তু একটু ভালো ফিচার আমি মনে করি। আপনাদের বাইকের টায়ার সাইজটা দেখাই। সামনে কিন্তু ব্যবহার করা হয়েছে 80/100 সেকশনের টায়ার।
17, এবং পিছনের টায়ারটা হচ্ছে গিয়ে 80-90/17 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে। তো মোটামুটিভাবে চলে, 125 সিসি তুলনায় কিন্তু মোটামুটি চলে, এতটা মোটাও না আবার এতটা চিকনও না। এরপরে যদি আমি সাসপেনশনের কথা বলি, সামনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন, এবং পিছনে 125 সিসির যে বাইকটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে মনোশক 5 স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন ব্যবহার করা হয়েছে। 5 স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশনটা হচ্ছে, এটা হচ্ছে 5টা ধাপে আপনি সাসপেনশনটা আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। অর্থাৎ আপনার হাইট অনুযায়ী আপনি কিন্তু এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। উঁচা লাগলে উঁচা, নিচা লাগলে নিচা, আপনার অনুযায়ী কিন্তু আপনি এটাকে সেট আপ করতে পারবেন। 5টা ধাপে করতে পারবেন। এটা কিন্তু অনেক ভালো আমি মনে করি। অন্য অন্য বাইকে কিন্তু মনোশক সাসপেনশনে নাই, শুধু এটাতে দেওয়া হয়েছে। এখন বিভিন্ন যারা আপডেট বের করতেছে তারা দিতেছে, এটা ভালো। আমি মনে করি এটার জন্য অনেক বেটার একটা সাসপেনশন। এরপর হচ্ছে বাইকটিতে আপনার তেলের কোনো চাবি ব্যবহার করা হয় নাই। এটা না করাতে আমি মনে করব এটা ভালো হয়েছে। কারণ হচ্ছে যদি তেলের চাবি ব্যবহার করা হয়, কার্বোরেটর থেকে মাঝে মধ্যে যদি ওভারফ্লো করে, এটা কিন্তু অটোমেটিক্যালি তেল পড়তে থাকে। কোনোভাবেই যদি চাবি বন্ধ না করেন, সেটা কিন্তু আর বন্ধ হয় না। তেলের ট্যাঙ্কি পুরো খালি হয়ে যায়। ঠিক আছে, তো এই জন্য তেলের চাবি ব্যবহার করে না, এটা অটো চাবি ব্যবহার করা হয়েছে। যখন একমাত্র আপনি বাইকটি স্টার্ট করবেন, একমাত্র তখনই আপনার তেলের লাইনটা আপনার চালু হবে, তেল আসবে, তাছাড়া কিন্তু আসবে না। তো আমি মনে করি এটা কিন্তু অনেক ভালো। ঠিক আছে, বাইক স্টার্ট হওয়া ছাড়া কিন্তু তেল আসার কোনো সম্ভাবনা নাই। অথবা যদি আপনার বাইকটি ওভারফ্লো করে, সেক্ষেত্রেও কিন্তু আপনার তেলটি মাটিতে পড়বে না। এটা কিন্তু অনেক ভালো দিক বলা যায়। মোটামুটি ভালো দিকগুলো আমি বলার চেষ্টা করেছি। তারপর যদি কোনো বিষয়ে বাদ পড়ে যায়, সেটা আমাকে বলবেন, বা পড়তেও পারে। আমার নলেজে আমি এই বাইকটি প্রায় 7-8 হাজার কিলো চালাইছি, এর মধ্যে আমি এই ভালো দিকগুলো পাইছি। যদি আমরা এখন যদি খারাপ সাইডগুলো বলি, প্রথমে যদি বলি এই বাইকটির বিল্ড কোয়ালিটি আমার কাছে এতটা ভালো মনে হয় নাই। বাইকটির যেই প্লাস্টিকের ইয়াগুলো ব্যবহার করা হয়েছে, বিভিন্ন ধরনের যে প্লাস্টিকের যে প্লাস্টিকগুলো দেখতেছেন, এটা আমার কাছে মনে হচ্ছে যে খুব সহজেই রঙগুলো ডিসকালার হয়ে যেতেছে, খুবই ভালো মনে হচ্ছে না। এর মধ্যে আরেকটু যদি আপনাদের দেখাই, এই যে বাইকের এই যে আপনার পিছনের সাইডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক লড়ালড়ি করে। আপনি যখন একটু ভাঙা রাস্তা চালাবেন, এটা অটোমেটিক্যালি লড়ার কারণে এটা কিন্তু এই জায়গা থেকে একটা কিট 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 করে আওয়াজ আসে। সেটা কিন্তু খুবই খারাপ লাগার একটি বিষয়। আরেকটি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে বাইকের হেডলাইটের যে অবস্থা, আমার মনে হয় কি এটা একটা বাটন মোবাইলের ফ্ল্যাশ লাইট আছে না, ওইটাও এর চেয়ে বেশি আলো হবে। কারণ আমি এটা নিজে ভুক্তভোগী, এজন্য আমি এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে ফগ লাইট, আমি নিজে অনেক কষ্ট করে অনেক ঝামেলা করে ফগ লাইটটি লাগাইছি। যদিও অনেক ঢাকা শহরে চলতে গেলে ট্রাফিকের অনেক সমস্যায় ভুগতে হয়, তারপরও কিছু করার নেই ভাই। এটা নিয়ে রাইড করলে মানে গর্তের ভিতরে পড়া ছাড়া কোনো উপায় নেই। এই জন্য আমি বাধ্য হইয়া আমি ফগ লাইট লাগাইছি। যদি আপনাদের হেডলাইটের আলো দেখে, যদিও দিনে এতটা আসবে না, তারপরে আমি চেষ্টা করি আপনাদের দেখানোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন হেডলাইটের আলোটা, এটা খুবই খুবই কম, মানে এতটাই কম, মানে ফ্ল্যাশ লাইটের আলোর চাইতেও কম, খুবই বাজে। আমি এটাতে একদমই সন্তুষ্ট না ভাই, আমার কাছে খুবই খারাপ লাগছে বিষয়টা। এরপরে আমরা যদি দেখাই যে ইউএসবি পোর্টটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ইউএসবি পোর্ট ব্যবহার করা হয়েছে। দিছে ভালো কথা, কিন্তু ভাই একটু ভালো মানের দিয়ে কি সমস্যা? এই ইউএসবি পোর্ট একটা কয় টাকা দাম, একটু ভালো মানের দিলে মানুষের বিপদে পড়লে একটু চার্জ দিতে পারবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এত লো কোয়ালিটির ইউএসবি পোর্ট দিছে, যদি মানে কেউ চার্জ নাও লাগায়, অটোমেটিক্যালি নষ্ট হয়ে যায়। আরও বিভিন্ন ধরনের বাইকে আমি দেখছি, অনেকেরটি নষ্ট হয়ে গেছে, আবার অনেকেরগুলো ভালো আছে, কিন্তু চার্জ এতটা স্লো, মানে চার্জ হয়ই না। তো এটা দিছে হচ্ছে একটু ভালো করে দিই, কিন্তু এটা আমার কাছে একেবারেই খারাপ লাগলো, সন্তুষ্টজনক না। এর পাশে যদি আমি দেখাই যে এ পাশে দিয়ে দেখাও, এরপর যদি আমি দেখাই যে এই বাইকটির আরেকটা খারাপ দিক হচ্ছে এই বাইকটির কিকার নাই। আপনি যদি রাস্তায় কোনো ধরনের ঝামেলায় পড়েন, বিপদে পড়েন, ব্যাটারিতে চার্জ না থাকে, ওই ক্ষেত্রে কিন্তু আপনি কিকার থাকলে আপনি কিক দিয়ে কিন্তু স্টার্ট করতে পারতেন বাইকটা। কিন্তু কিকার না থাকার কারণে এই বাইকটি কিন্তু আপনাকে যদি কোনো রকম ব্যাটারির সমস্যা হয়, ওই ক্ষেত্রে কিন্তু আপনি আর স্টার্ট করতে পারবেন না বাইকটি ধাক্কানো ছাড়া।
ধরেন আপনার বাইকটি সমস্যা হচ্ছে, মানে সেলফ নিতেছে না, হ্যাঁ, ব্যাটারি ডাউন হয়ে গেছে। এখন এই মুহূর্তে আপনার মিস্ত্রি দেখানো দরকার, আপনি গ্যারেজে নিচ্ছেন। এখন আপনি ওই মুহূর্তে কি করবেন? ঠিক আছে, অনেকেই বলে বা অনেকেই দেখি যে 3 গিয়ারে রাইখা পরে বাইকের যে ইয়েটা আছে ওই যে চাকাটা ঘুরাইলে স্টার্ট হয়। হ্যাঁ হয়, কিন্তু ওইটা মনে হয় অনেক কষ্ট। আমি চেষ্টা করছি, আমি পারি নাই। আমার বাইক না ছিল, ও পারছে, কিন্তু এটা অনেক কষ্ট তারপরও। কিন্তু আপনার বাইকটি যখন স্টার্ট না হওয়ার কারণে আপনি গ্যারেজে নেবেন, তখন কিন্তু আপনি সেলফ মারতে পারবেন না, কিকও মারতে পারবেন না, কারণ আপনার ব্যাটারির সমস্যা। আপনি কিভাবে মারবেন? তখন কিন্তু আপনাকে এই সমস্যাটা ভুগতে হবে। তখন আপনি বারবার কি আপনি স্টার্ট করার জন্য কি গ্যারেজ থেকে বের করে ধাক্কাবেন, ধাক্কায় আবার স্টার্ট করে আবার ভিতরে আনবেন? এটা কিন্তু সম্ভব না। তো আমি মনে করি এটা খুবই একটা বাজে অবস্থা। আর ব্যাটারির কথা কি বলবো, ব্যাটারিটা আমার মনে হয় যে খুব ভালো কোয়ালিটির ব্যবহার করা হয় নাই। এমএফ এর 12 ভোল্টের 4 এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই বাইকটিতে। তো ওইটা সন্তুষ্টজনক না। আপনার এর আগে আমার বাইকটি একটু সমস্যা দিছিল বলতে তেলের লাইনটা পাইছিল না, পাইপটা খোলা ছিল। ওই ক্ষেত্রে 8-10টা সেলফ দিছি, এতে কিন্তু ব্যাটারি ডাউন হয়ে গেছে, আর কোনো সেলফ নেয় নাই। তখন দাগ খানোর পরে স্টার্ট হয়েছে, কিন্তু ব্যাটারির সমস্যা থাকার কারণে এটা দীর্ঘদিন লাস্টিং করে না। এ হচ্ছে একটি সমস্যা, খুবই গুরুত্বপূর্ণ সমস্যা। এরপরে যদি বলি আপনাদের, যে মিটারটি দেখতে পাচ্ছেন আপনারা, এই মিটারে কিন্তু যদি আপনি বাইক ওয়াশ করেন অথবা বৃষ্টি আসে, এটা কিন্তু ভিতর দিয়ে ঘেমে থাকে পুরোপুরিভাবে। ভিতরে যদি পানি নাও ঢুকে, তারপরে এই পানি জমাট বেঁধে থাকে, মনে হচ্ছে যে পানি ঢুকছে। তো এটা কিন্তু মনে করি যে খুবই খারাপ দিক। ভালো দিক এটা বলা যায় না, কারণ যে কোনো মুহূর্তে এটা মিটারের লাইন ডিসকানেক্ট হয়ে যেতে পারে। এরপরে যদি বলি আপনাদের, যে গিয়ার ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন আপনারা এখানে, যে এটা হচ্ছে আপনার লিক করে। আপনি যদি ধরেন 3 গিয়ার আছে আপনার গিয়ারটি, বাইকটি 3 গিয়ারতে আপনি 2 গিয়ারে ডাউন করলেন, তখন কিন্তু আপনার এখানে শো করবে 3 নাম্বার গিয়ারে আসছে। আবার ধরেন 4 নাম্বার গিয়ার থেকে আপনি 3 নাম্বার গিয়ারে আনলেন, ওইটা কিন্তু 4 নাম্বার গিয়ারে দেখাবে। এটা সব সময় করে না, যদিও মাঝে মধ্যে করে, কিন্তু এটা একটা সমস্যা। আবার অনেক সময় দেখা গেছে আপনার গাড়ি 2 গিয়ার আছে, আপনার এখানে নিউট্রাল দেখাচ্ছে, ঠিক আছে। তো এইগুলা একটু সমস্যা আমার কাছে মনে মনে হয়েছে আমি এটা রাইড করার পরে। এরপরে যদি বলি, এই বাইকটির ভাইব্রেশন, অনেকেই অনেকভাবে এটাকে চিনেন। টিভিএস কোম্পানি মানে ভাইব্রেশন, এটা কিন্তু সত্যি কথা, এটা কিন্তু কেউ অ্যাভয়েড করতে পারবে না। ভাইব্রেশন আছে এই বাইকেতে। এই বাইকটির স্পিড যখন 50 থেকে 70-এ চলে, তখন মোটামুটি একটু ভাইব্রেশন ফিল হয়। এতটা খারাপও না, মানে চলার মতো। মানে আপনার মনে হবে না, আপনি যখন রেগুলার রাইড করবেন তখন কিন্তু আপনার একটা সময় অভ্যস্ত হয়ে যাবে, ঠিক আছে। তা আপনার মনে হবে না যে ভাইব্রেশন হচ্ছে, কিন্তু 50 থেকে 70 পর্যন্ত একটু মোটামুটি ভাইব্রেশন একটু ফিল করা যায়। তারপর যখন 70 থেকে আপনি 80, 90, 100 তখন উঠাবেন, তখন কিন্তু এতটা ভাইব্রেশন আপনার কাছে ফিল হবে না, এটা অভ্যস্ত হয়ে যাবে অটোমেটিক্যালি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় না বললেই নয়, দেখায় আপনাদের, যে বাইকের যে ট্যাঙ্কিটা আছে, অন্যান্য বাইকের ট্যাঙ্কিতে কিন্তু জং ধরে যায় সহজে। যেমন বাজাজ আছে, বাজাজ তো এখন বলাই যায় না যে অবস্থা। বাজাজের ট্যাঙ্কি জং ধরে খুবই বাজে হয়ে যায়, ঠিক আছে। আমি এটা নাম নিলাম কারণ হচ্ছে আমি ইতিমধ্যে একটা পালসার বাইক চালাইছি, খুবই ভয়াবহ অবস্থা। তো এই বাইকটি দেখতে পাচ্ছেন, আমি টিভিএস এর আরও অনেক বাইক দেখছি, এটাতে কিন্তু কোনো রকম জং থাকে না। ম্যাক্সিমাম বাইকে কিন্তু কোনো রকম জং নাই, একদমই ফ্রেশ। এটা কিন্তু আমি টিভিএস কোম্পানিকে এটা 10-এ 10 দিব। আমার কাছে খুবই ভালো লাগছে, কোনো রকমের জং নাই, একদমই ফ্রেশ। এরপর যদি আপনাদের বলি বাইকটির মাইলেজ সম্পর্কে, আসলে এই বাইকটির মাইলেজ, আমি সিটিতে রাইড করি সব সময়, তো আমি বাইকটির মাইলেজ পাচ্ছি সিটিতে 40, আর হাইওয়েতে পাচ্ছি 50। এটা আমি ভালোর দিকে ধরবো নাকি খারাপ দিকে ধরবো, এটা জাস্ট আমি আন্দাজ করতে পারতেছি না। আপনারা প্লিজ বলবেন। অনেকে নাকি সিটিতে 50-55 পায়, সেটা আমি পাই না। আমি 40-40-39 এরকম পাই সবসময়, আর হাইওয়েতে গেলে 50 পাওয়া যায়। তো এটা মোটামুটি চলে। এরপরে যদি সর্বশেষ বলি বাইকটির প্রাইস, এই বাইকটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 1,69,900 টাকা। তো প্রাইসটা কিন্তু কম না ভাই, 125 সিসির মধ্যে 1,70,000 টাকা কিন্তু কম না, মোটামুটি একটু ভালো বাজেটের প্রাইস এটা আমি মনে করি। তো এই ছিল আজকের আলোচনা। ভালো খারাপ মিলেই কিন্তু একটি বাইক হয়। সর্বশেষে আমি বলবো যে এই বাইকটি চলা যায়, ঠিক আছে। 125 সিসির মধ্যে এত সুন্দর ফিচার সব কিছু মিলে কিন্তু আমার কাছে ভালোই লাগে। আমি রাইড করি, আমার কাছে কোনো রকমভাবে মনে হয় না যে আমি এটা চালাবো না বা আমার বোরিং লাগে। এর মধ্যে মাঝে দিয়ে আমি একটু মিস্টেক করেছি,
বাইকের এই যে সিটগুলো আমার বলা হয় নাই, এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে। এর মধ্যে বাইকে কিন্তু যে কমফোর্টনেস এটা অনেক ভালো, ফোমগুলো অনেক ভালো, আরামদায়ক। লং রাইড আমি ইতিমধ্যে ট্যুর দিয়েছি, তো ওই ক্ষেত্রে আমার আমার কোনো রকম পেন হয় নাই বা অসুবিধা হয় নাই। তা আমি খুব কমফোর্টেবলি এটা রাইড রাইড করতে পারছি, আমার কাছে ভালো লেগেছে। তো আজকে এই ছিল আলোচনা। তা আপনাদের আশা করি উপকারে আসবে। যদি উপকারে আসে তো পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম রিভিউ পেতে অথবা সেকেন্ড হ্যান্ড বাইকের ভিডিও পেতে। নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি আপনাদের উদ্দেশ্যে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বাইক চালাবেন। আল্লাহ হাফেজ।